যেই মানুষটিকে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নানান ধরনের কথা বলেছি বা পছন্দ করতাম না, আমার মনে হয় এইটা একটা টাইম তার কাছ থেকেও আমাদের কাজ বের করে আনা। যেই মানুষটা চরমভাবে আওয়ামী বিরোধী ছিল, এখন আওয়ামী লীগের পক্ষে বলছে, আমি তার কাছ থেকেও আমার দলের জন্য আমি বেনিফিটটা বের করে আনতে চাই। বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি। আপনি তাকে বলেছেন আপনি হিন্দু কেন, যুদ্ধ করতে এসেছেন কেন, আপনি বৌদ্ধ কেন, আপনি মুসলমান কেন? আমার এইটা একটা যুদ্ধ, এই যুদ্ধে সবাইকে আমি সাথে নেব। হ্যাঁ, এটাও আমার সতর্ক থাকা প্রয়োজন যে আমার মধ্যে ঢুকে এমন কোনো অরাজক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছে কিনা। ফলে এই যে আলোচনাটা শুরুতে এইটা করে নিচ্ছি যে আমি এখন কারো সমালোচনা করব না, কিচ্ছু সমালোচনা করব না, কারণ আমি একটা যুদ্ধের মধ্যে আছি। আমার বারবার বলি, বাংলাদেশ আওয়ামী লীগ আমার থার্ড চাইল্ড, আমার তৃতীয় সন্তান। আমার এই দলটি সমুদ্রে পড়েছে। আমার আর ধরা যাক যে আব্বাস ভাইয়ের অনেক মন কষাকষি, দুজনের কেউ কাউকে দুই চোখে দেখতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমি ভুলেই যাব আব্বাস ভাইয়ের সাথে আমার কি হয়েছে। কারণ আমার শত্রু একটাই, এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা, মৌলবাদ। আপনারা কি কেউ ভাবতে পারেন যে 5 তারিখে যেই প্ল্যানটা করা হয়েছিল নেত্রীকে মেরে ফেলার, সেটা করলে আপনারা আজকে এখানে বসে থাকতে পারতেন? আমার ব্যক্তিগত ধারণা, আমার ধারণা, আমি বিছানা থেকেই উঠতে পারতাম না শোকে। আমি কোয়াইট শিওর যে আমি উঠতেই পারতাম না, শোকে, কষ্টে, বেদনায়। তাহলে আমাদের জন্য এটা একটা অনেক বড় মানে শক্তি না যে নেত্রী বেঁচে আছে? তাহলে নেত্রীকে আমরা এভরিডে পেইন দিচ্ছি। জানেন, সেদিন নেত্রীর সাথে কথা বলার সময় নেত্রী আমাকে বললেন, আমি বলবো না কার কথা বলেছেন, তিনি বলেছেন আমি একটা কমিটি করে দিয়ে গেছি, এরা পাল্টা কমিটি করেছে, আরেকটা বিদ্রোহী কমিটি করেছে। আমার না নেত্রীর গলাতে রাগ মনে হয়নি, মনে হয়েছে বিষণ্ণতা। এ কি, মানে উনি বেঁচে আছেন, উনি সুস্থ আছেন, আমাদের জন্য এটা তো অনেক বড় একটা গিফট। মানে বাংলাদেশ আওয়ামী লীগে তো উনার ব্যাপারে কোনো ডিসপিউট নাই কারো। মানে আমি যেখানে গেছি সবখানে অনেক ধরনের বিভক্তি দেখেছি, নেত্রী প্রশ্নে এক। আমি ট্রেইটর যে দেখিনি তা তো না। আমি অগাস্টের 26 তারিখে কলকাতা থেকে, চেন্নাই থেকে আমি লন্ডনে ফিরলাম। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য একজন রয়েছেন, সামথিং কামাল, তিনি কি উপদেষ্টা ছিলেন আমি বারবার তার নামটা ভুলে যাই। কামাল নামে একজন উপদেষ্টা ছিল, আপনারা কেউ মনে করতে পারলে আমাকে স্মরণ করিয়ে দেবেন। তার ভাই ম্যানচেস্টারে থাকে, আমাকে ফোন দিয়েছে। আমাকে, হ্যাঁ আমি ঠিক জানি না কোথায়কার, বাট কামাল আছেন আমার সাথে। না না না, উনি তো সচিব। না না না, আওয়ামী লীগের উপদেষ্টা। বলুন বলুন নামটা কি? না না না, কামাল হোসেন তো খুলনার লোক, উনি তো কামাল নামটা আছে, উনি উপদেষ্টা। তার ভাই আমাকে ফোন করে বলেছে, নিজুম ভাই, শেখ হাসিনাকে ছাড়া এখন আওয়ামী লীগ চিন্তা করতে হবে। আমি শুধুমাত্র বলিনি, একটা চর মেরে দাঁতগুলো সব ফেলে দিব, ভদ্র ভাষাতে বলেছি, নেক্সট টাইম আপনার কল আমার মোবাইলে যাতে আমি না দেখি। বেঈমান, আপনার ভাই উপদেষ্টা হয়েছে, আপনি আমাকে ফোন করে বলছেন শেখ হাসিনা ছাড়া চিন্তা করতে হবে। শুধু ওই লোকটি নয়, এরকম অনেক এজেন্সির লোকজনও আনে বানিটা বলার চেষ্টা করেছে। আমরা একটা কথা অ্যান্সার করেছি, সেটা হচ্ছে যে আমরা রাজনীতি করি দুইটা জায়গাতে, একটা হচ্ছে আদর্শ, আরেকটা হচ্ছে ইমোশনের জায়গা থেকে। এই দুইটার রাজনীতি আমাদেরকে যদি ব্লেন্ড করে আমাদেরকে না বুঝতে পারে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে বুঝতে পারবে না। আজকে যদি কেউ বলে যে প্রধানমন্ত্রীকে ছাড়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগ চিন্তা করতে হবে, আমার রাজনীতি করারই দরকার নেই। আমি রাজনীতির রটাও মুখে নিতে চাই না, হিসাব পুরাপুরি সোজা। একটা কথা মাথায় রাখতে হবে যে নেত্রী আছেন, নেত্রী সুস্থ আছেন, আমরা না তাকে আর পেইন দিব না। আমরা প্রত্যেকটা মানুষ একটা দল, একটা ইউনিটি, শুধু তার জন্য লড়াই করব। কালকে আব্বাস ভাইকে আমি শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাতে দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। অনিম,
রোহান, নাইম যারা গেছে সেখানে অত্যন্ত, আমি এখানে এসে শুনেছি এখানে বিভক্তি আছে। আমি এগুলো শুনলে মন খারাপ হয়, বাট আমি প্রত্যেকটা প্রোগ্রামে যাই। আমাকে যদি আজকের এই প্রোগ্রামে জানানো নাও হতো, কিন্তু আমি জানতাম, আমি এখানে এসে উপস্থিত হতাম। পৃথিবীর যেইখানে আওয়ামী লীগের প্রোগ্রাম হবে, আমার যদি সামর্থ্য থাকে আমি সেখানে গিয়ে উপস্থিত হব। কারণ একটা কথা বলেও যদি কেউ অনুপ্রেরণা লাভ করে তাহলে হবে। যাই হোক, আজকে এখানে যারা আসলেন, এখানে যারা এত কষ্ট করে মিউনিক থেকে এসছে, রাকিব মনে হয়, তাই না? তারপরে লিপিকা আপা এসছেন, হাজবেন্ড এসছেন, তারপরে স্টুটগার্ট থেকে এসছেন, এখানে আরো 300 যে পেছনে বসে আছেন মনে হয়, কত কত 300-400 কিলোমিটার ধরে যে মনি ভাই এসছেন, ড্রাইভ করে এসছেন, আরো যারা যারা এখানে এসছেন, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার কোনো শেষ নাই। আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা বলতে চাই, আমাদেরকে যেন কি বলে একটু আপনাদের কাছ থেকে শুনি। আমাদের ব্যাপারে এখন যেই নিন্দা করা হয়, এক শব্দে বলেন তো কি বলা হয়? ফেসিস্ট, তাই না? সঠিক উচ্চারণটা হচ্ছে ফেসিস্ট। ফেসিস্ট বলা হয় আমাদেরকে, তাই তো? আচ্ছা, আপনারা কি জানেন যে এই ফেসিস্ট পার্টিটা কার পার্টি ছিল? ফেসিস্ট শব্দটা কোত্থেকে এসছে? ইতালির মুসলিনি। হ্যাঁ, রাইট। এই ফ্যাসিস্ট পার্টির মূল নীতিগুলো কি ছিল জানেন? একটা মূলনীতি বলি, দেখেন তো চিনতে পারেন কিনা বাংলাদেশের কোন দলটার আছে। জাতীয়তাবাদ, না বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে, কিন্তু প্রথম বাংলাদেশ বা প্রথমে আমার দেশ আর কিচ্ছু নাই, সব খারাপ। বলেন তো এটা কোন পার্টির নাম? এক নাম্বার। এটা কিন্তু আমি এগুলো বানা বলতেছি না, ওই ফ্যাসিস্ট পার্টির মূলনীতিগুলো লেখা আছে। ওদের মূলনীতি কি? সামরিক শাসন, অবৈধ জোর করে ক্ষমতা দখল, জোর প্রয়োগ করতে হবে ক্ষমতা দখলের জন্য। ওই পার্টির নাম কি? আচ্ছা, বানানা রিপাবলিক। না না, সেটা তো হচ্ছে একটা দেশ ব্যর্থ হওয়ার পর আমরা যেটা বলি। আচ্ছা, মাথায় রাখতে হবে নাম। একটা হচ্ছে চূড়ান্ত লেভেলের জাতীয়তাবাদ, আমি ছাড়া আর কেউ নাই, র্যাডিক্যাল ন্যাশনালিজম। ঠিক আছে, এরপরে আমি কি বলেছি? এরপরে আমি বলেছি হচ্ছে সামরিক শক্তি। আরেকটু বলি, দেখেন তো যে এটা বাজ করে কিনা আপনার মাথার মধ্যে। অন্য দেশের সাথে খালি মারামারি করতে চাই। কে? বিএনপি হয়তো এখন একটু ভালো হয়েছে, বাট না, কিন্তু এইটা আপনাদের মাথাতে রিং করে কোনটা বেল রিং করছে কোনটা? যে বেড়ে ফেলো, কেটে ফেলো, অমুক দলে দখল করবো। বর্তমানে এনসিপি, জামাত আছে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড হইছে, উত্তর মিলছে। আর অন্য কোনো পার্টির আসতে দিব না, আমরা এই কজনই একসাথে থাকবো। বলেন তো আবার কি বেল রিং করে? সেম। ফ্যাসিস্ট পার্টির যতগুলো মূলনীতি এই মাত্র আপনাদেরকে বললাম, প্রত্যেকটা মিলে যায় বিএনপির সাথে, জামাতের সাথে, আর এই গুড়াগাড়া এনসিপির সাথে। আর আমাকে বলে ফ্যাসিস্ট। আমি তো বানা বলি নেই। ফ্যাসিস্ট পার্টির মূলনীতি এখন গুগল করেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন আপনি ফ্যাসিস্ট পার্টির মূলনীতি কি। আমি যা বললাম তা বলে কিনা দেখেন। কম্বোডিয়ার আপনার মাওবাদীরা মনে করত যে কম্বোডিয়া পুরাপুরি আপনার ওয়েস্টার্নাইজড হয়ে গেছে। সিহানুক হচ্ছে একেবারে আমেরিকার দালাল, আমেরিকা হয়ে গেছে, এই তো। পলপট মানে খেমার রুজ যে পার্টিটা, খেমার মানে জানেন? খেমার হচ্ছে ওদের জাতি, রুজ মানে হচ্ছে লাল। এই যে লাল বিপ্লব যেগুলো আছে, খেয়াল করে দেখেন, আমি সিমিলারিটি বলছি, তারপরে আমি যখন আপনাদেরকে ম্যাচ করে বলবো আপনারা বিস্ময়ে ভূত হবেন। রুজ মানে হচ্ছে লাল, খেমার হচ্ছে ওই জাতি। খেয়াল করে দেখেন, দেশের মধ্যে ওই জাতি নিয়ে এসছে, মানে কি এক্সট্রিম র্যাডিক্যাল, খুব র্যাডিক্যাল। বাংলাদেশ আওয়ামী লীগ তার পার্সপেক্টিভে কি বলে? বাঙালি, বাংলাদেশি না কিন্তু। তার মানে সে সবাইকে নিয়ে একটা জাতি রাষ্ট্র গঠন করতে চেয়েছে। আসছে আমি সেই প্রসঙ্গে, আমি কম্বোডিয়ার কথা বলছিলাম। পলপট মনে করলো দূরের থেকে, জঙ্গলের মধ্যে বসে বসে সে ভাবলো যে এরা তো সব আমেরিকান হয়ে যাচ্ছে, এরা বার্গার খায়, এরা সব শহরে চাকরি করে, এগুলারে পিটায় সব গ্রামে নিতে হবে। দখল করলো এই চীনের সাহায্যে। 75 থেকে 79 সাল পর্যন্ত
শেষ করে ফেলল। পেরুর শাইনিং পাথ তাদের রাজনৈতিক দলের নাম। সেই দলের লোকটার নাম হচ্ছে আবে আমাল গুনসাক মনে হয় তার নাম, পেরুর নাম ভুল হতে পারে। ওই পেরুর ওই লোকটাও তাই মনে করলো, ওইটাও মাওবাদী, সেও মাওবাদী। ঠিক আছে, নেপালে পুরা রাজা সবাইকে হত্যা করে ফেললো মাওবাদীরা, ওইটাও মাওবাদী। কোত্থেকে এসছে সব বুদ্ধিগুলা? ওই যে লিপ ফরওয়ার্ড নাম শুনেছেন কখনো? আপনার সব যে আপনার ওই যে গ্রাম থেকে শহরে রোড মার্চ যেটা করেছে, আপনার দখল করেছে চায়না, মাও সেতুং, মাঝে নাম শুনেছে তো? এই মাওবাদী ছিল কাদের কাদের কথা বললাম? খেমার রুজের কথা বলেছি, কম্বোডিয়ার পলপটের কথা বলেছি, পেরুর কথা বলেছি, নেপালের কথা বলেছি। এরপর নকশাল আন্দোলন হলো। এই লোক হাসতে খেলতে নিঃশ্বাস নিতে মানুষ মারত। আপনারা সাদা আমি কালো আমি নামে একটা 5টা বইয়ের একটা সেট আছে, রুনু গুহ নিয়োগীর, কলকাতা থেকে বের হয়েছে বইটা। আপনারা সাদা আমি কালো আমি এই বইটা 5টা খণ্ডের জোগাড় করবেন। আমার একটা বমি করার জন্য একটা কিছু রাখবেন, কিছুক্ষণ পর আপনার বমি পাবে, মানে এত খুনের গল্প পড়ে। ওই লোক বসে থাকতো, আরাম করে বসে থাকতো, তারা দেখতো দাদু, আর সে বসে বসে মানুষ খুন করতো। একই পথ গ্রহণ করেছে সিরাজ শিকদার, এইটাও মাওবাদী, এইটাও মাওবাদী, এইটাও মাওবাদী। চারু মজুমদার কার গুরুকে? মাও। সে শিকদারের গুরু হচ্ছে মাও, তার কাজ হচ্ছে শ্রেণী শত্রু খতম করো। 3টা বিয়ে করেছে, কলিগদের বউকে উঠে নিয়ে এসে বিয়ে করে ফেলেছে। তার এক কমরেড বলেছে যে আমি আপনার এই নীতিগত ভুল আছে, রাত্রেবেলা তাকে মেরে ফেলেছে শ্রেণী শত্রু নাম দিয়ে। অমুকের জমি পছন্দ হয়েছে, জমি দিবে না, ওর নাম তাহলে শ্রেণী শত্রু দিয়া দাও। শ্রেণী শত্রু। আপনারা শাহরিয়ার কবিরের ওদের জানিয়ে দাও বইটা পড়বেন কেউ যদি থাকেন। একসময় শাহরিয়ার কবির স্যার খুবই মাওবাদী ছিলেন, ওই বইটা পড়লে বোঝা যাবে যে ওইটা একটা উপন্যাসের মতো, এটা পড়লে বোঝা যাবে। কার কথা বললাম? রাষ্ট্রের কথা বললাম, 2টা মানুষের কথা বললাম, নকশাল এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি। খুনের পর খুন করেছে সিরাজ শিকদার। থানা ফাঁড়ি 7টা এমপিকে মেরে ফেলেছে 73 সালের নির্বাচিত, 70 সালের নির্বাচিত এমপিদেরকে মেরেছে, চেয়ারম্যান, মেম্বার, মানুষকে হত্যা করেছে। খুনের খুনের সাম্রাজ্য কায়েম করেছে। সেই ওই লোককে ধরার পর যখন তার সঙ্গী সাথীরা আক্রমণ করতে আসলো, তাকে মেরে ফেললো পুলিশ, তখন আত্মরক্ষার্থে তাকে মেরে ফেললো। সেটা বিদ্বেষের পথ। আমি সাবু ভাই থাকলে জিজ্ঞেস করতাম। 1991 আমি আসবো, সে 1991 আসছি, তার আগে জেনে রাখেন এই যে মাহফুজ আলম অপদেষ্টা হয়েছে, ও মাওবাদী। ওর কাভার ফটোতে ছিল মাও জেতুং, হাসনাত, সার্জিস, নাহিদ, তারপর হচ্ছে এই যে নিজেদের ভেতরে মারামারি করে মারা গেল, নামটা কি? হাদি। টাকার ভাগ বাটোয়ারাতে মারা গেল কে? ওসমান গনি ওরফে হাদি। আপনারা কি জানেন যে ও কবিতা লিখতো সীমান্ত শরীফ নামে, প্রেমের কবিতা লিখতো, এই কাজগুলো করত। এই ছেলেটা ছিল মাওবাদী। মিল পেয়েছেন কিছু? আমার এই কথাগুলো আপনাদের এইখানে মেনে নিতে হবে না, বাসায় যান, সার্চ করেন, দেখি তো নিজুম ভাই সবগুলাকে মাওবাদী বলেছে। এখন এরা মাওবাদী কিভাবে হয়েছে? এদের গুরু ফরহাদ মজার মাওবাদী। খেয়াল করে দেখেছেন কানেকশনটা? হ্যাঁ, হুমায়ুন কবির, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হুমায়ুন কবিরকে বাসা থেকে নিয়ে ফরহাদ মাজার হুমায়ুন কবিরকে মেরে ফেলেছে। মাওবাদী। তারা বলছে যে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না। কার সাথে মিল পেলেন? ফ্যাসিস্ট কে? মুসলিনি। বলবেন, কথা বলবেন, কার সাথে মিল পেলেন? আচ্ছা, যুদ্ধ করো। কার সাথে যুদ্ধ করো? ভারতের সাথে যুদ্ধ করো। কার সাথে মিল পেলেন?
মুসোলিনি আপনার ওই রাষ্ট্রটাকে দখল করে ফেললো, ইথিওপিয়া, সরি, হ্যাঁ, ওরা রোমান সাম্রাজ্য গঠন করবে বলে আর 2টা রাষ্ট্রকে তারা আপনার দখল করে বসলো। আফ্রিকান একটা কান্ট্রিকে তারা দখল করে ফেলেছে, সোমালিয়াও না, ওয়েল ইথিওপিয়া হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি একটু দেখলে বলতে পারবো, মাঝে মধ্যে আমার মাথা থেকে সরে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, যুদ্ধ করো, মারো, কাটো, আমি শ্রেষ্ঠ। খেয়াল করে দেখেছেন? তারপরে ওরা বলছে 1 টাকাও দাঁড়াতে দেব না, দেখলেই মেরে ফেলবো। কে বলেছে? আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগকে বলা হতো সব পত্রিকা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর আমলে বলা হয়েছে না? আচ্ছা, বাংলাদেশ আওয়ামী লীগের এই গত 15 বছর টার্মে বলা হয়েছে যে আমরা নাকি প্রেসকে কথা বলতে দেই নেই। আচ্ছা, প্রেস যে পুরা দিল, তাহলে সেটার কি হবে? মানে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমি বকা দেই, তুই যে মেরে ফেললি। ফ্রিডম অফ অ্যাকশন, সেই আপনি এখন কি মতি ভাইকে আপনার এই মানে বড় বড় গলাতে তাকে আলোচনা করতে দেখছেন? না, আমি আপনাদেরকে আজকে এই প্রোগ্রামে একটা কথা বলে দিয়ে যাই, উইদিন 4 and 5 ডেজের ভেতরে প্রথম আলো একটা কলাম লিখবে। প্রথম আলো পোড়ানোতে আওয়ামী ষড়যন্ত্র। না, কলমটা আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, আমি বলে দিচ্ছি। এই যে প্রথম আলো পুরল, যাদেরকে আপনি দেখতে পেয়েছেন তারা আসলে তারা না, ওরা গোপনে ছদ্মবেশী আওয়ামী লীগ। ওরা এতদিন বন্দিশালাতে থেকে, বাসা থেকে বের না হয়ে তাদের দাড়ি হয়েছে, ওরা আসল দাড়িওয়ালা না। ওই দাড়িওয়ালাকে দেখে আসল দাড়িওয়ালা মনে করবেন না, এটা আওয়ামী লীগ দাড়িওয়ালা। ওই হাত আওয়ামী লীগের হাত, এটা আপনারা দেখবেন না, এটা দেখবেন। কারণ কি জানেন? কেষ্টা বেটাই চোর। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর। আমি কেষ্টা বেটা হয়ে বেঁচে আছি গত 54 বছর ধরে। আমার 7 জন এমপিকে মেরে ফেললো, কোনো বামপন্থী আলোচনা করতে দেখবেন না। আমার 67টা কর্মী মেরে ফেললো, চেয়ারম্যান, মেম্বার, আলোচনা করতে দেখবেন না, তাই তো? আলোচনা করতে দেখবেন না। আমার থানা লুট করলো, ফাঁড়ি লুট করলো, মেরে কেটে শেষ করে দিল। মুক্তিযুদ্ধের 16ই ডিসেম্বর জামাত বলেছে কালো দিবস, জামাতের আগে বলেছে সিরাজ শিকদার হরতাল ডেকেছিল 1974 সালে। বিজয় দিবসের দিন হরতাল ডেকেছিল সিরাজ শিকদার। আজকে মুখ বাঁকা করে বলে কোথায় সে সিরাজ শিকদার? এটা কি বঙ্গবন্ধু বলেছে? কোথায় সে সিরাজ শিকদার বলেছে, কোন পার্সপেক্টিভে, আপনারা কি সেটা জানেন? সেটা ছিল বাকশালের যেই ভাষণ, সেই ভাষণে তিনি বলছিলেন বঙ্গবন্ধু যে থানা লুট করেছে, ফাঁড়ি লুট করেছে, ডাকাতি করেছে, যারা এগুলা করতো তারা আজ কোথায়? আমরা বলি না কালের গর্ভে হারিয়ে গেছে, এইটাকে বানিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে এরকম অদ্ভুত অদ্ভুত প্রচারণা আছে, কিন্তু কোনো এক কারণে আমরা বলি থাক এগুলা নিয়ে কথা বলে লাভ কি। এই যে থাক এগুলা নিয়ে কথা বলে লাভ কি, এখন এগুলো সব আমাদের ঘাড়ে এসে পড়েছে। টঙ্গীর কোথায়কার কোন মোজাম্মেল, সেই লোকের কোনো অস্তিত্বই নাই, বলেছে তিনি নাকি রেপ করেছেন। সেদিন আমি এগুলাকে ইনভেস্টিগেশন করে বের করলাম, কি যেন ঠোঁটকাটা আবুল হোসেন নামে এক লোক এই কাজ করেছে। সে লোক এখন বিএনপি রাজনীতি করে। না, ওনার নাম মুজাম্মেল হক, তবে উনি জাতীয় পার্টি এবং বিএনপি করে। ওইখানে টঙ্গীর আওয়ামী লীগের মোজাম্মেল হক নামে আওয়ামী লীগের একজন নেতা ছিলেন, তিনি তৎকালীন এমপি ছিলেন। তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, কিন্তু টঙ্গীর ওই জায়গাতে ছিলেন। তিনি ওই সময় ঘরের ভেতরে নিজেকেই নিজে ঢুকিয়ে রেখেছেন। যিনি ওই আর্মি অফিসারটা ছিলেন, মানে অ্যান্থনি মাসকারেনাস যার কথা বলেছে, সেই মেজর নাসির উদ্দিন, তিনি নিজে বলেছেন মূলত তারা যেই রেপিস্টকে ধরেছে তার নাম হচ্ছে ঠোঁটকাটা আবুল খায়ের না আবুল হোসেন। এই কদিন আগের ঘটনা আমি কেমনে ভুলে গেলাম আমি জানি না। সেই আবুল হোসেনকে বঙ্গবন্ধু নাকি তাকে মানে ছাড়িয়ে দিয়েছে।
অথচ সেই মেজর নাসিরউদ্দিন আমার সাথে সাক্ষাৎকারে বললেন, আমি যখন 32 নম্বরে গেলাম, বঙ্গবন্ধু ওই সময়ের সবচাইতে তেজস্বী ম্যাজিস্ট্রেট মিস্টার মজুমদার তাকে তার সাথে দিয়েছে এবং বলেছে এ যাতে কোনোভাবে ছাড়া না পায়। তাহলে ইতিহাসে এই গল্পটা উঠে আসলো না কেন? মেজর নাসির তো বেঁচে আছেন, আমাকে সাক্ষাৎকার দিলেন। আপনারা কি সেই 54 মিনিটের ভিডিওটা দেখেছেন? দেখেন নাই? কয়জন দেখেছেন এখানকার মানুষের মধ্যে? 4 জন। জানেনই না, মাত্র শুনলেন। কিন্তু জামাতের প্রোপাগান্ডা আপনারা খুব আরাম করে দেখেন, দেখা ইসা বলেন এটা কি লেখলো, রাগ রাগ করে ফেলেন। আমরা যা করি সেগুলো শেয়ারও দেন না, দেখেনও না। আমি কাউকে বিব্রত করতে চাই না। এই যে আমাকে বলেন নিজুম ভাই এই ঘর বাতি ঘর অমুক ঘর, নিজুম ভাই করেছে, যদি জিজ্ঞেস করি বলেন তো আমি কালকের ভিডিওতে কি বলেছি, কিচ্ছু জানেন না, শুনিনি নাই। আমার ভিডিও শেয়ার করার আগে শুনবেন, জানবেন। আমরা আসলে পড়তে চাই না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যদি পড়তাম তাহলে আমরা জানতে পারতাম। একটু আগে আব্বাস ভাই বলেছেন যে 1970 সালের ইলেকশনে তো আওয়ামী লীগ 73% ভোট পেয়েছে। বাকি যে অংশগুলো আছে তারা কোথায় ছিল? ভোট দিতে আসে নাই কেন? দেখেন 1973 সালের ডাটাটা আছে আমার কাছে। 1970 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে 74.9%। তাহলে 100%-এর কত পার্সেন্ট বাকি থাকে? 26 থেকে একটু কম, 25.1, তাই না? আচ্ছা, এই 25.1 কি জানেন? এই 25.1 হচ্ছে আমি ভোট না দিলে কি আওয়ামী লীগ তেমনি জিতবে, বসে থাকি। এই বসে থাকি কোম্পানি খুব খারাপ, এটা আওয়ামী লীগের মধ্যে আছে। নিজুম মজুমদার বলবে আমি বসে বসে দেখবো, আর ওইখানে এসে কমেন্ট লিখবো ভাই কবে আসবো দেশে। ওর একটাই কাজ, আমাকে খালি বলা কবে আসবো দেশে। তুই বাটা কি করলি তাহলে এতক্ষণ? এইটার কোনো অ্যান্সার নাই। ও হচ্ছে ওই 25%, 25.1%-এর লোক। এখন থেকে এই ধরনের কেউ কথা বললে তাকে গিয়ে নিচে কমেন্ট করবেন তুই 25.1% লোক। তখন তাকে এসে জানতে চাইলে বলবেন 25.1 মানে কি। 1973 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে 73.2। 1979 সালে ভোট পেয়েছে, যেটা জিয়াউর রহমান যেই ইলেকশনটা করেছে, না হানা তো হয়েছে 77-এ, 79 সালে যেটা হয়েছে 78-এ, 79 সালে যে ভোটটা হয়েছে সেখানে পেয়েছে 24.6। 1986 সালে এরশাদের সময় যে ইলেকশনটাতে গেছে ওটাতে পেয়েছে 26.2 ভোট। কিন্তু আপনার সংখ্যা কিন্তু আবার ভোটের বাড়ছে, কিন্তু পার্সেন্টেজ আবার কমে আসছে, সেটা আবার বিভিন্ন কারণে। 1991 সালে ভোট পেয়েছে 30.1। বিএনপি ওই সময় ভোট পেয়েছে 30.8। কে জিতেছিল ইলেকশনটাতে? আওয়ামী লীগ ভোট পেয়েছে কত? 30.1। আর বিএনপি ভোট পেয়েছে কত? তাহলে কতটা ক্লোজ বুঝতে পারছেন? আচ্ছা, 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট পেয়েছে 37.4, বিএনপি ভোট পেয়েছে 33.6, সব শতাংশ হিসেবে বলছি, পার্সেন্টেজ। 2001 সালে আমরা ভোট পেয়েছি 40.1। বলেন তো 4 দলীয় ঐক্যজোট কত পেয়েছে? 41% পেয়েছে। 2008 সালে আমরা কত ভোট পেয়েছি? 48। বিএনপি এবং 4 দলীয় ঐক্যজোট তারা পেয়েছে 32.5। বাংলাদেশ আওয়ামী লীগ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলেও তাদের ভোট 50%। এই 5ই আগস্টের পর আমার এস্টিমেট বলছে 52 থেকে 57% ভোট এখন বাংলাদেশ আওয়ামী লীগের। একটু বাড়ছে। আমি এটা আমার এস্টিমেট, এটা ফ্ল্যাকচুয়েট করতে পারে ডেফিনেটলি। এটা কেউ বলবে 60%, কেউ বলবে হতে পারে। এটা আমার এস্টিমেটেড, আমি এস্টিমেটটা করেছি, বিভিন্ন জরিপ হয়েছে, মানুষের কমেন্ট, এটা আমার একটা ধারণা, আমার প্রেডিকশন। আমার মনে হয় আমি কাছাকাছিই যাব। তাহলে আমার এই দলটার আজকে যা আপনি অবস্থান দেখছেন, আজকে আমাদেরকে আজকে কি করছে? আমাদেরকে কথা বলতে দিবে না। কালকে এক লেফটেন্যান্ট কর্নেল সে বলছে গ্রামে গ্রামে ছোট ছোট দল গঠন করেন, আওয়ামী লীগের লিস্ট বানান, কোথায় কোথায় আওয়ামী লীগ আছে গ্রামে মহল্লায় ইউনিট গড়ে তোলেন। ওই বঙ্গবন্ধু ভাষণ থেকে মেরেছে।
বঙ্গবন্ধুর ভাষণ থেকে টুকলিফাই করে আমাদের এগেনস্টে বলছে আওয়ামী লীগের লিস্ট করার জন্য। আওয়ামী লীগের লিস্ট করে কি করবে? আগুনে আমাদেরকে ওই নাজি ক্যাম্পের মতো আমাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আমাদেরকে ওই আগুনের মধ্যে ফালাবে, আমাদেরকে খুন করবে। এই জাহাঙ্গীর, এই যে এখন উপদেষ্টা, সে বলছে, সে আমাদেরকে কি বললো? সে আমাদেরকে বলছে যে মামলা লাগবে না। মাহফুজ বলছে, ওই মেয়াবাদীটা কি বলছে? সে বলছে যে লাশের পরে লাশ, সে বলছে আমরা ইচ্ছা করলে সব বাড়ি পুড়িয়ে দিতে পারতাম, ভেঙে ফেলতে পারতাম, আমাদেরকে দুর্বল ভাববে না, এই সেই হাবিজাবি। আচ্ছা, এইভাবে ক্রমাগত বলছে। প্রত্যেকটা জায়গাতে আমি ফ্যাসিবাদের বা ফেসিজমের পদধ্বনি পাচ্ছি। ইরানের যখন আয়াতুল্লাহ খোমেনি আসে, এই রেজা শাহ পাহলভীকে যখন উৎখাত করা হয়, রেজা শাহ পাহলভীর ভেতরে অভিযোগ ছিল তিনি নাকি ধর্মের বিরুদ্ধে ছিল, অতিরিক্ত আমেরিকা ঘেঁষা নানান ধরনের এক সাভাক যেই ওদের যে বাহিনী আছে সেটার কথা বলা হয়েছে। আয়াতুল্লাহ খোমেনি আসার পরে আগে এই আন্দোলনটা পুরা করেছে বামপন্থীরা, তুদে পার্টি, তারপর হচ্ছে মুজাহিদিনে খালক, এবং আরেকটা হয়েছে সোশ্যালিস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন, এরকম কিছু একটা সমাজতান্ত্রিক ছাত্র সংগঠন। তারা আয়াতুল্লাহ খোমেনি দেশে আসলো, এসে তার পার্টিকে নিয়ে এটাকে বানা ফেললো ইসলামিক রিপাবলিক। তার আগে তাদের গণভোট হয়েছে, 98% ভোট পেয়েছে। আসার পরে কি করলো জানেন? আসার পরে প্রথমে মারা শুরু করলো তুদে পার্টির ছেলেপেলেগুলাকে। দ্য গ্রেট ম্যাসাকার 1988, দ্য প্রিজন ম্যাসাকার, না আজকে সার্চ দিবেন প্রিজন ম্যাসাকার 1988 ইরান। এই যে উদিচির পোদ বালকগুলো আছে, শুনতে খুব খারাপ শোনা যাবে, এই যে উদিচি শেখ হাসিনার এগেনস্টে রাস্তার মধ্যে কাত হয়ে চিত হয়ে নাটক করলো, সবার আগে এগুলারে ঝুলাবে, পুরা দিছে না মতি, আর হচ্ছে এটার নাম যেন কি, এটার মানে সহোদর, না 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 মাহফুজ আনাম আমাদের এগেনস্টে বলেছে না, কি করলো? ডেইলি স্টার আমরা পুড়িয়েছি। কারা পুরালো? যারা ওদের সাথে আন্দোলন করেছে, মিল পান ইরানের সাথে। আয়াতুল্লাহ খোমেনি ইসলামিক রিপাবলিক চেয়েছে, এই হুজুরগুলা কি চায়? পোড়াচ্ছে কে? তাহলে আপনি মতির জায়গাতে ধরেন, ওরা হচ্ছে তুদে পার্টি, বামপন্থী, ও তো বামপন্থী ছিল। মিল পাচ্ছেন ইরানের বিপ্লবের মতো? আচ্ছা, এরপর তারা এদের সবগুলাকে মারবে, তখন আর আওয়ামী লীগ থাকবে না বাঁচানোর জন্য। ওই যে জার্মান একটা কবির কবিতা আছে না, আমাকে মারতে এসেছিল, আমি কোনো কথা বলিনি, কারণ আমি অমুক পার্টি করি না, আমি চুপ ছিলাম। পরের দিন তমুক আবার আসলো মারতে অমুক পার্টিকে, আমি কোনো কথা বলিনি, কারণ আমি তো ওই পার্টি করি না। এইভাবে একটা একটা করে মারলো, তো লাস্ট পর্যন্ত যে কোনো কথাই বলে নাই, বললো যে এবার আমাকে মারতে আসলো, আমাকে বাঁচানোর জন্য আর কেউ ছিল না আসলে। ওরা জানে না ওদের সেভিয়ার ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। আমি নিঝুম মজুমদার 2023 সালে এই প্রথম আলোর বিরুদ্ধে আমি বলেছিল যে আমরা মাছ মাংস খাওয়ার স্বাধীনতা চাই, একটা ফটোকার্ড বানিয়েছিল না, এটা নিয়ে অনেক আলোচনা হলো না। আমার কিন্তু একটাবারের জন্য মনে হয় নাই যে প্রথম আলোকে গিয়ে ঘুরিয়ে দেই। আমি কি করেছি জানেন? আমি আর রূপা আপা, ফারজানা রূপা আপা, আমি আমার বাসা থেকে রওনা দিলাম সাভারের দিকে, ওদিকে রূপা আপাও গাড়িতে আসছে, তো রূপা আপা আমার একটু পিছনে ছিলেন। আমি কি মনে করে যেন রূপা আপাকে ফোন দিলাম, কারণ আমার একটা ইচ্ছা ছিল যে এই জাকিরকে আমি খুঁজে বের করব, সত্যি সত্যি সেই কথা বলেছি না এটা আমি বের করব। খেয়াল করে দেখেন, আমার মাথাতে এসেছে ইনভেস্টিগেশন, আর এদের মাথাতে এসেছে পুরা দাও। ফেসিস্ট কে? দেখেন, আমিও কিন্তু প্রথম আলোর উপরে ফুসে ছিলাম, কিন্তু আমি ফুসে কি করলাম? ইনভেস্টিগেট করে ওদেরকে মিথ্যা প্রমাণ করতে চেয়েছি। এটাই আমার পুড়িয়ে দেওয়া, এটাই আমার ইন্টেলেকচুয়ালি পুড়িয়ে দেওয়া। পার্থক্য এই জায়গাতেই। শেষ পর্যন্ত জাকিরকে খুঁজে পেয়েছি। জাকির কয় আমি এগুলো কিছুই বলি নাই, আমার 10 টাকা দিছে, 10 টাকা দিয়ে বলে যে তুই এটা ক, বলেই নাই, কিছুই করে নাই। তাহলে এই যে বারবার যখন ফেসিজম করেছে, এখানে কি কেউ আপনারা এই ফেসিজমের মূলনীতিগুলো কখনো খুঁজে দেখেছেন? খুঁজতে হবে। এই যে খুঁজে দেখেন নাই, এর মানে হচ্ছে আপনাদের পড়ালেখাতে অনীহা। শাহরিয়ার
এই যে ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলছে বঙ্গবন্ধু নাকি এসে সিগনেচার করে নাই, মুক্তিযুদ্ধের আপনার এই সংবিধানটা ভারত লিখে দিয়েছে, তারপরে হচ্ছে বিহারীদেরকে আমরা হত্যা করেছি। এই এই প্রশ্নগুলোর উত্তর নিঝুম মজুমদার শুধু কেন দেবে? কেন অনিম দেবে না, রোহান দেবে না, নাইম দেবে না, কায়সার ভাই দেবে না? কেন দেবে না? মানে আমরা সবাই একসাথে আমাদের জায়গা থেকে কাজ করব না কেন? আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বা এই রুমের মধ্যে যদি 1000 স্লোগান দেই, সেটা থেকে একটা জরুরি কাজ হচ্ছে, জানেন, একটা ছেলে, ওর নাম হচ্ছে আকাশ ইকবাল, ছেলেটা অ্যান্সার দেওয়া শুরু করেছে। হঠাৎ করে আমার নজরে পড়লো ছেলেটাকে, আমি তাকে ফোন দিলাম, ওকে বললাম তোমার কি কি ডকুমেন্টস লাগবে, কি কি লাগবে সব আমি সাপ্লাই দেব। আমার কাছে রেয়ার বই আছে, গত 70-80 বছরের প্রতিদিনের পত্রিকা আছে, প্রচুর হাজার হাজার বই আছে। আপনাদেরকে সাপ্লাই দেওয়ার জন্য তো আছি। আমি না পারলে আমাদের আরো ছেলেপেলে আছে, আমাদের এনায়েতুল্লাহ ভাই আছে, আরো ভেতরে ভেতরে আমাদের অনেক লোক আছে, কিন্তু আপনারা তো চান না কেউ। আতাউল গনি ওসমানী কেন 16ই ডিসেম্বরে আসলো না? এটা তো কোনো কঠিন কোনো প্রশ্ন না, বহুত আগের হয়ে যাওয়া সলভ। স্বাধীনতার ঘোষক কে? আপনি যদি স্বাধীনতার ঘোষণাপত্র পড়েন, আপনি একটা প্রশ্ন করলেই তো খেলা খতম। আপনার খালি একটাই প্রশ্ন, জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দেয় 27 তারিখ, তাহলে 26 তারিখ স্বাধীনতা দিবস কেন? এই একটা প্রশ্ন করে চুপচাপ বসে থাকেন, দেখেন না অ্যান্সার কি দেয়। ঢোক গিলবে, পানি খাবে, আনে বানে কথাবার্তা বলবে, কিচ্ছু না, একদম নভিসের মতো প্রশ্ন করেন যে ভাই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সব মানলাম, কত তারিখে দিয়েছে ওইটা আবার ঠিক বলে, 27 তারিখ বলে। একটু ঘাটতারাগুলা বলতে চায়, কারণ সে তো বুঝে গেছে সে আটকে গেছে। তো 27 তারিখ স্বাধীনতা দিবস না কেন, কেন 26? আমি আর সেসবে যাচ্ছি না, এই 106 এই সরকার অবৈধ এইসব আলোচনাতে আমি যাচ্ছি না, প্রয়োজন আমি দেখি না। আমি যেই আলোচনাটার প্রয়োজন দেখি সেটা হচ্ছে যে আমি মনে করি, এই মুহূর্তে মনে করি যে তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা এমন যে বাংলাদেশ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দিবে না, তাদেরকে সম্পূর্ণভাবে নির্মূল করবে। এইটা বলতে গিয়ে আমাদেরকে হিটলারের নাজি বাহিনীর কথা বলছে, তাই তো? তার মানে নাম্বার 1, বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্মূল করতে চায়। নাম্বার 2, তারা বলতে চায় ভারতকে তারা আক্রমণ করবে। 3, মানে এখানে ভারত কিন্তু একটা দেশ না শুধু, আমি যদি বলি ইন্টেনশনটা, ভারত, ওইখানে ভারতের জায়গাতে আপনি ভিয়েতনাম বসান, আমেরিকা বসান, ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ওরা যুদ্ধ করতে চায়। 3 নাম্বার, চরম উগ্র জাতীয়তাবাদ, বাংলাদেশপন্থী, নতুন নাম বের করেছে। এই যে বারবার আপনাকে বলছে বাংলাদেশপন্থী, আপনার কাছে মনে হবে তাহলে আমি কি তাহলে পাকিস্তানপন্থী? মানে এইটাই কিন্তু সিস্টেম। আপনি জানেন ফেসিস্টের এটাই সিস্টেম। সে বারবার আপনাকে বলবে ইসলাম খাতরা মে হ্যায়। আপনি কিন্তু যুক্তি দিয়ে ভাববেন, আচ্ছা ইসলাম খাতরা মে হ্যায় মানে কি? আমার দেশে তো 95% মুসলমান। আগে তো বলতাম যে 90% মুসলমান, এখন তো মেরে কেটে সাফ করে মানে ভয়াবহ অবস্থা করে আমি তো মনে করি 95%। যদিও আমার কাছে কোনো ডাটা নাই, অ্যাটলিস্ট 90% তো হবে। তো 90% দেশে যেখানে মুসলমান, সেখানে ইসলাম খাতরা মে হ্যায় কেন? সেখানে 108টা 150টা ইসলামী পার্টি কেন? তার মানে হচ্ছে এমন, আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। অনিম, দেখছো তোমার কিন্তু তোমার দিকে তাকাইলো কিভাবে লোকটা? ও তোমার অপছন্দ করে, ও আপনাকে ভূত দেখানোর চেষ্টা করবে, কারণ অনিমকে ওর দরকার। আমি যদি অনিমের ফিয়ারটাকে ক্যাপিটালাইজ না করতে পারি, তাহলে অনিমকে কাছে পাওয়া যাবে না। অনিম ভয় পায় কিসে? কারণ অনিম ওই জায়গাটাতে ভয় পায়, তাই ওকে ভয় দেখাচ্ছে বারবার ওইটা বলে। আধিপত্যবাদ, মায়ের পেট থেকে পড়ার পরে খালি ইংলিশে কাঁদি নেই, এরপর থেকে ইংলিশেই পড়ছি। মানে যদি আধিপত্যবাদের কথা বলা হয়, তাহলে ওয়েস্টের উপরে আধিপত্যবাদ বাংলাদেশে কে তৈরি করেছে? এইচবিও চ্যানেল দেখতাম, ফ্যাশন টিভি দেখতাম, তারপর আর কি কি যেন ইংলিশ চ্যানেল আছে বাংলাদেশে, সব তো ইংলিশ। মায়ের পেট থেকে পড়ার পরে ইংরেজি আমার বাধ্যক একটা সাবজেক্ট, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি জামা পরি, প্যান্ট পরি, সব হচ্ছে ওয়েস্টার্নাইজড। আমেরিকান আধিপত্যবাদ বলে না,
ইলেকশনের আগে আমেরিকার কাছে যেতে হয়, ইউরোপের কাছে যেতে হয়। ইউরোপিয়ান আধিপত্যবাদ বলে না। মিডল স্টেপটা বলে না, আপনি বলছেন লাথি মিশন। বলছি সেই কথা, সেটা আধিপত্যবাদ বলে না। ছোটবেলা থেকে হুজুর রেখে আরবি পড়ায়, সৌদি আরবের আধিপত্যবাদ বলে না। কোরআন শরীফ না পারলে তুই কোরআন পারস না, কায়দা পরশ নাই, আমপারা পরশ নাই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন কোরআন শরীফ খতম দিছি, কিচ্ছুই বুঝি নেই, কিন্তু খতম দিয়েছি। এটা আমাদের হুজুর রাখা হতো। এটা বোধ করি অনেকের আছে। এখন বাংলাতে পড়ে বুঝি, তখন তো আরবিতে পড়েছি, আমি তো আরবি বুঝি না। আমি কিন্তু লিখতেও পারি, বলার সাথে সাথে আমি আরবি লিখতে পারবো, একটু ভুল হবে কিন্তু আমি খুব ভালো আরবি লিখতে পারি, কিচ্ছু না বুঝে আরবি লিখতে পারি। আপনি বলেন, আমি নাম ধুমধাম লিখে ফেলবো, জের জবর পেশ সব দিয়ে লিখে ফেলতে পারবো। তাহলে ওই আধিপত্য বলে না। ভারত আধিপত্য বলে কেন? ভারত যদি এখন খালি হইতো ইসলামিক রিপাবলিক অফ ভারত, ওর লাথিটা খায় আইসা মনে হইতো, ভাই দেখছেন লাথিটা কি সুন্দর ছিল, এত ভাল লাগছে লাথিটা। খালি ওই হিন্দু, এইটাই সমস্যা। ও এই দেশে ফেসিজম, মাথায় রাখবেন, এতদিন আমাদেরকে যা বলেছে ও ওই জিনিসটাই করতে চেয়েছিল, চোখের সামনে দেখতে পেয়েছেন। আমি খালি একটা কথা বলবো, আজকে বাসাতে গিয়ে আপনারা কম্বোডিয়া, পেরু, নেপাল, ইরান এই বিপ্লবগুলা পড়বেন। এগুলা পড়ার সাথে সাথে চোখের সামনে ভেসে উঠবে, আরে আরেকটা আছে, চিলি, সালভাদর আয়েন্দের নাম শুনেছেন? আয়েন্দের সমাজতান্ত্রিক নেতা ছিল। ও আরেকটা কথা, তো পুরো ব্যাপারটা যেটা হয়েছে যে এই ফেসিজমের আরেকটা চিহ্ন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে তারা কমিউনিস্ট দেখতে পারে না, তারা সমাজতান্ত্রিক দেখতে পারে। বলেন তো আমাদের মুজিববাদ যে করে, এই মুজিববাদের মধ্যে কি আছে? তাই না? এই সমাজতন্ত্র তারা দেখতে পারে না। সবকিছু মিলে যাবে, এভরি সিঙ্গেল সূত্র মিলে যাবে, A+B, ওই যে স্কয়ারের সূত্র আছে না, আপনি খালি বসে বসে লেখেন মুসলিনীর মূলনীতি, এরপরে বাংলাদেশে যা ঘটছে আপনি ঠিক দিবেন, আরে এ তো দেখি সব মুসলিনের সাথে মিলে। নাইজেল ফারাজ ইংল্যান্ডের, আমার বাসার আশেপাশে সব বাসাতে ইংল্যান্ডের ফ্ল্যাগ। আমি ভয়ে ভয়ে থাকি কোন দিন ধরে দেয় মায়ের, যে এই তুই এখানে কি করস, ইটস নট ইউর হোম। কবে বলে? আমি এখনো আজই ভালো, এগুলোকে বলে ফেসিজম। এইটা হচ্ছে ফেসিস্ট ক্যারেক্টার। আমরা কি এগুলা বলতে পেরেছি? এই যে টকশোতে এসে বলে, আমাদের কোন টকশো বক্তা এসে বলেছে মুসলিম এগুলা দেখিয়ে দিয়েছে? দেখাই নেই, কারণ সে পড়ে না। সে খালি পারে জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু বলতে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই যুদ্ধ হবে না। এখানে দুইটার ক্ষেত্রে লাগবে, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল, একটা হচ্ছে অস্ত্র। আমি জানি না বাংলাদেশ আওয়ামী লীগ আমার সাথে একমত হবে কি হবে না, সম্ভবত হবে না, কিন্তু আমি নিঝুম মজুমদার ব্যক্তিগত ক্যাপাসিটিতে মনে করি সশস্ত্র সংগ্রাম ছাড়া, এখন সশস্ত্র সংগ্রামকে আপনি কার সাথে করবেন? আপনার চাচা মামা খালাদের সাথে? নো, সাধারণ জনগণকে সাথে নিয়ে আমার এই যে যাদেরকে আপনি দেখছেন এদের বিরুদ্ধে করতে হবে। প্রথম বাংলা, শেষ বাংলা। সো অনেকক্ষণ কথাবার্তা বলে ফেলেছে, আমার ফ্লাইট 9টার সময় আমাকে যেতে হবে। সো আপনার সাথে কিন্তু আমি একমত, ফুললি একমত। ওয়াকারুজ্জামান একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে ইরানের আদলে। বাংলাদেশে অবস্থিত অত্যন্ত শক্তিশালী দলের অ্যাম্বাসেডর আমাদের ভাইকে ফোন দিয়ে বলেছে, আপনাদের একজন নেইবার কান্ট্রির একজন অ্যাম্বাসেডর, আপনাদের খুবই কাছের বর্ডার লাইনের, তিনি ফোন করেছে। তখন তিনি বলেছে ইরান বিপ্লব ইজ কামিং সুন। একদম এই সেন্টেন্স বলেছে তাকে। আমাকে কে বলেছে? যে ওয়াকার, জামাত ইসলামী, হেফাজতে ইসলামী, ইসলামী ঐক্য জোট, এই তিনটাকে এক করে ইসলামিক বিপ্লব করতে চেয়েছে। সে চেয়েছিল একটা মার্চ করে ঢাকাতে আসার জন্য। এইটা সে করতে পারেনি, কারণ তার কাছে একটা বাধা এসেছিল, তাই সে করতে পারেনি। কিন্তু স্টিল এখন কারা জোট করেছে দেখেন তো, 8 দলীয় জোট আছে, সেখানে কিন্তু
চরমনায় পীর আছে, হেফাজত আছে। যদিও আমি অন্যান্য ইসলামী দলের থেকে চরমনায় পীরকে আমি মাচ মোর বেটার মনে করি এই কারণে তারা জামাত বিরোধী। আমি জানি না জামাতের সাথে তারা কিভাবে জোট করেছে। মানে আপনি যদি ওদের র্যাঙ্কিং করতে বলেন, যদি ওই 5 ভাই যে পীরের চরমনায় পীর, ওদেরকে আমি জামাতের থেকে আগা রাখবো এই কারণে। যদিও কট্টর না মানে ওদের যে পলিটিক্যাল জায়গাটা, ওই পলিটিক্যাল জায়গা থেকে ওরা জামাত বিরোধী। আছে, ওরা বিষ খেয়ে বিষ হজম করছে, আছে ওরা এখন অনেকটা বিষ খেয়ে বিষ হজম করছে, একসাথে থাকবে। কারণ এই স্বপ্নে একসাথে হলে তারা ক্ষমতায় যেতে পারবে, কামড়াকামড়ি লাগবে পরে। তাহলে প্রসঙ্গ যেটা হয়েছে যে ওয়াকারুজ্জামান নিজেই এই পুরো ঘটনার হোতা, ও হচ্ছে একটা সিআইএ এর এজেন্ট। আমেরিকা যা বলবে ওয়াকারুজ্জামান তা করবে। আমেরিকা যদি বলে আজকে পিটায়া সবগুলারে উঠা, রাত্রেবেলার ভিতরে সে ক্ষমতা নিবে। ওয়াকারুজ্জামান অসম্ভব ভয়াবহ ক্যারেক্টার, অনেকটা এরশাদের কাছাকাছি। এরশাদ ক্ষমতা নিয়েছে, ওখানে নিচ্ছে না, এই হচ্ছে পার্থক্য। সো বক্তব্য এখানেই শেষ। আমি শুধু একটা কথা বলবো, যে কথা বলেছি যে এখানকার ইন্টেলেকচুয়ালদেরকে আমাদের একসাথে করতে হবে। এখানে তো আমরা এখানকার সেমিনার করতে হবে, বিভিন্ন জায়গাতে মানুষকে জানাতে হবে যে আওয়ামী লীগ নাকি বিলুপ্ত হয়ে গেছে, আওয়ামী লীগ নাই, সারাক্ষণ এটা বলে। কিন্তু ঘুমে জাগরণে সবখানেই শুধু আওয়ামী লীগের ভূত। আপনি বলেন, আমাদের জন্য সবচাইতে বড় অ্যাডভান্টেজ পয়েন্ট হচ্ছে যেই লোকটা আওয়ামী লীগ করে না কিন্তু মুক্তিযুদ্ধকে সমর্থন করে, সে আসলে আমাদের শক্তি। এই জন্য আমি মনে করি যে যারা লাল বদর ছিল, তারা যদি সৎ পথে আসতে চায়, অর্থাৎ ঠিক পথে আসতে চায়, হ্যাঁ আপনি হয়তো আগের মতো বিশ্বাস করতে পারবেন না বটে, কিন্তু তাকে একেবারে সরা দিয়েন না।